আলিপুরদুয়ার থেকে বাইক নিয়ে আবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর সেই গন্তব্যের নাম আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের ভিডিও থাম্বনেইল দেখে। আলিপুরদুয়ার থেকে রওনা দিয়ে দিলাম ভোর 5টার মধ্যেই। এখনো সূর্য ওঠেনি আর আকাশে প্রচুর মেঘ রয়েছে। মেঘ থাকলেও আলিপুরদুয়ারে এবছর বৃষ্টিপাত একদমই নেই। এখান থেকে ডান দিকের রাস্তাটি চলে গিয়েছে রাজাভাতখাওয়া হয়ে বক্সা জয়ন্তী, আর আমরা বাঁদিকে ওপরের রাস্তা দিয়ে জাতীয় সড়ক ধরলাম। একত্রিশ নং জাতীয় সড়ক ধরে এখন আমরা প্রথমে যাব তেলিপাড়া। আলিপুরদুয়ার থেকে তেলিপাড়ার দূরত্ব 73 কিলোমিটার। বাইক নিয়ে ট্রাভেল করার অনেক সুবিধা অসুবিধার মধ্যে একটা সুবিধা হলো যে টোল ট্যাক্স লাগে না। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে গরমও বাড়ছিল খুব। সূর্যের দেখা না থাকলেও গরম ছিল ভীষণ। এই হলো তেলিপাড়া চৌপতি। এখানে আমরা একটি টি ব্রেক নিয়েছিলাম। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে সেবক 81 কিলোমিটার। আলিপুরদুয়ারে এবছর ভীষণ গরম। প্রতিদিন দিনের বেলায় ন্যূনতম 40-42 ডিগ্রি গরম থাকে। বৃষ্টি হয় না একদম। পাহাড়ে গিয়ে এক রাত মনোরম পরিবেশে কাটাবো, এটাই এখন আনন্দের। এই পথে আসলে মংপং থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায়। আমরা এখন সেবকের কাছাকাছি চলে এসেছি। এই পাহাড়ি আঁকাবাঁকা ভেজা রাস্তায় আমার বাইকের চাকা ভীষণ স্কিড করে, তাই ভীষণ সাবধানে চালাতে হচ্ছিল। এই হলো সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ পার করে আমরা ডান দিকের রাস্তা ধরলাম। ডান দিকে চলে গিয়েছে দার্জিলিং, কালিম্পং আর সিকিমের পথ, আর বাঁদিকে শিলিগুড়ি। এখন আমরা চলেছি সিকিমগামী 10 নং জাতীয় সড়ক ধরে। এই 10 নং জাতীয় সড়ক বর্ষার দিনে প্রায়ই বন্ধ থাকে ভূমিধসের কারণে। এই হলো রামভি বাজার। এখান থেকে আমরা 10 নং জাতীয় সড়ক ছেড়ে বাঁদিকের রাস্তা ধরলাম। এখান থেকে আমরা মংপু হয়ে প্রথমে যাব 3rd মাইল। ওপরে যে রেল ব্রিজ দেখা যাচ্ছে সেটি সেবক রংপো নতুন রেলপথ নির্মাণের অন্তর্গত একটি ব্রিজ। সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে জুন মাসের 10 তারিখ 2025 বুধবার। আজকে আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়েছি সকাল 5টায়। এখন সময় হয়েছে সকাল 10টা। 5 ঘন্টায় আমরা মোটামুটি 180 কিলোমিটার পথ চলে এসেছি। আলিপুরদুয়ার থেকে বেরিয়ে আমরা প্রথম একটা ব্রেক নিয়েছি তেলিপাড়াতে। সেখানে আমরা চা খেয়েছি আর তারপর দাঁড়িয়েছি ওদলাবাড়িতে। ওদলাবাড়িতে আমরা ব্রেকফাস্ট করেছি। তারপর আর দাঁড়াইনি, এখন সরাসরি চলে এসেছি সেবক থেকে রামভি বাজার হয়ে মংপুতে। এখান থেকে চটকপুর আরো 25 কিলোমিটারের মতো পথ বাকি রয়েছে। আমরা 3rd মাইল হয়ে চটকপুর যাব। পথের ভিডিওগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখানে যে মংপুতে রয়েছি, জায়গাটার নাম হাওয়াঘর দ্বারা। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আগে কিছুই ছিল না। এখন পাহাড়ের ঢালে সিংকোনা এবং অন্যান্য ঔষধি গাছের একটি নার্সারি তৈরি করা হয়েছে। এখান থেকে বেরোচ্ছি, বসো। কিলোমিটার আছে 870। থার্ড মাইল অব্দি তো রাস্তা খুবই ভালো। 3rd মাইল থেকে 10 কিলোমিটার মতন রাস্তা খারাপ আছে। দার্জিলিং যাবার অনেকগুলো রাস্তার মধ্যে এই রাস্তাটি আমার ভীষণ প্রিয়। পুরোপুরি জঙ্গলের পথ, গাড়ি চলাচল সেইভাবে করে না বললেই চলে। পথে ক্ষণিকের জন্য যাত্রা বিরতি নিলাম একটি ওয়াটারফলসের সামনে।
2 নম্বরে সহজে টানছেই না, এখন 1 নম্বরেই চলছে। এই 2-এ ফেললাম, স্পিড 21। হঠাৎ হঠাৎ মেঘ আসছে, আবার সরে যাচ্ছে, সরে গিয়ে রোদ উঠছে। এখন 3-এ আছে। ফাইনালি 3rd মাইল ফরেস্ট চেকপোস্ট বা 3rd মাইলের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে যাব চটকপুর। তো সময় হয়েছে বেলা 11টা। আমরা আলিপুরদুয়ার থেকে 200 কিলোমিটার চলে এসেছি। এই হলো 3rd মাইল ফরেস্ট চেকপোস্ট। আমরা এদিকটা থেকেই আসলাম, এই যে আমার বাইকটি এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা ইউটার্ন নিয়ে উপর দিকে উঠে যাব চটকপুর। এই দিকে লামাহাটা হয়ে তিস্তা বাজারের রাস্তা, আর তার ঠিক উল্টো দিকে মানে এই যে গাড়িগুলো আসছে, এগুলো আসছে জোরবাংলোর দিক থেকে, মানে জোরবাংলো হয়ে দার্জিলিং। এই বর্তমানে বাইকের অবস্থা মোটামুটি কর্দমাক্ত, পুরোপুরি নয়। এই হলো চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হয় বাইকের নাম্বার, আধার নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে। এখানে আমাদের চেকপোস্টে এন্ট্রি করানো হয়ে গেল। এখন আমরা রওনা দিব চটকপুরের দিকে। ঠিক যেদিক থেকে এসেছি একটা ইউটার্ন নিয়ে উপরে উঠে যাব। এই হলো চটকপুরের রাস্তা, আকাশ মেঘাচ্ছন্ন পুরো। এখান থেকে আমার যতটুকু মনে আছে 10 কিলোমিটার মতন পথ, আর এই 10 কিলোমিটার পুরো জঙ্গলের রাস্তা আর এরকমই ভাঙা রাস্তা আর কি। তো এখন আছে 1,33,888, হিসাবটা দেখা যাবে মিলিয়ে নিয়ে। এখানে আগে একটা কথা বলে রাখি, আগে এই যে এন্ট্রি পয়েন্টটা ছিল যেখানে পার করলাম, সেখানে জনপ্রতি 150 টাকা করে লাগতো, আর বাইকের জন্য লাগতো বোধহয় 60 টাকার মতন। কিন্তু এখন এই এন্ট্রি ফিটা লাগছে না। পশ্চিমবঙ্গের যে কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হোক, যে কোনো রিজার্ভ ফরেস্ট বা যে কোনো যে কোর ফরেস্ট, এইসবে যে এন্ট্রি ফিটা লাগতো, এখন এটা কোনো জায়গাতেই পশ্চিমবঙ্গে লাগছে না। আমার বাড়ির কাছেই বক্সা টাইগার রিজার্ভ, সেখানেও সেম হিসাবে টাকা লাগতো, কিন্তু সেখানে লাগছে না। বাট সেখানে বাইক অ্যালাউ করে না। কারণ বাইক অ্যালাউ করে না, তার কারণ হচ্ছে সেখানে ভীষণ হাতি আর বাইসন দেখা যায়, যখন তখন আক্রমণও করে। এইরকম ঘটনাও ঘটেছে, সেই কারণেই আর বাইক অ্যালাউ করে না। এই জঙ্গলের পথ ধরেই আমরা দুজনে চলেছি। এই পথে আমার প্রথমবার নয়, এবার গেলে আমার চটকপুর 4 বার যাওয়া হবে। এই রাস্তাটা কিন্তু এখন যতটা চওড়া দেখছেন, এতটা চওড়া পরবর্তীতে থাকবে না। তো চলুন এই প্রকৃতিকে উপভোগ করতে করতে ভাঙাচোরা পথ ধরেই এগোই। বৃষ্টি হয়ে গেলে এই রাস্তায় চালাতে খুব অসুবিধা, কারণ চাকা ভীষণ স্কিড করে। অলরেডি 4 কিলোমিটার চলে এসেছি। রাস্তা এখন আগের থেকেও বেশি খারাপ। তো এই রাস্তায় পিলিয়ন নিয়ে যাওয়াটা গ্ল্যামার, মানে আমার এই 11 বছরের 125 সিসির গ্ল্যামারের জন্য একটু কষ্টকর। তার মধ্যে আবার এর যে পিছনের চাকা ভীষণ স্কিড করছে এই কর্দমাক্ত রাস্তার জন্য। চাকা এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে, আর পাথরগুলোর মধ্যে এত শ্যাওলা যে হ্যান্ডেলটাকে কন্ট্রোল করাটাই খুব চাপের হয়ে যাচ্ছে আর কি। 1 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ার করেই চলছি। আসলে আমার এই বাইকটার সাসপেনশনটা তো অত ভালো না, সেই কারণেই ঝাঁকিটা বেশি লাগে। জলকাদায় ভর্তি পথ, মানে একদম চূড়ান্ত লেভেলের অফরোডিং যাকে বলে আর কি।
এই জায়গাটা প্রচন্ড কাদা। যা বাবা, হয়েছি অনেকটা খারাপ রাস্তা পার করে তবেই এখানে এসে পৌঁছলাম। তবে এখানেই শেষ নয়, চটকপুরের দূরত্ব এখান থেকে প্রায় আরো 2-3 কিলোমিটারের মতন তো হবে। কত কিলোমিটার হলো? 97.8। ফাইনালি 9 কিলোমিটার খুব ভাঙাচোরা রাস্তা পার করে চটকপুর যাওয়ার মেন রোডে আসলাম। আমরা এসেছি এদিক থেকে 3rd মাইল ফরেস্ট চেকপোস্ট হয়ে। এই আমার বাইক, অ্যাকচুয়ালি এটা চটকপুর আসার মেন রাস্তা। এদিকে রাস্তাটি চলে গিয়েছে, সামনে কি একটা মোড় পড়বে চেকপোস্ট, তার বাদিকে গেলে গোড়া হয়ে চিমনি হয়ে কার্শিয়াং, আর ডান দিকে গেলে সোনাটা রেল স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা আসে সেটি। এখন আমরা যাব এই দিকে। এদিকে খুব একটা দূর নেই, খুব সম্ভবত 2-3 কিলোমিটার হবে। তো চলুন এগোনো যাক। অনেকক্ষণ পরে একটা টুরিস্ট গাড়ির দেখা পেলাম। এখন পুরোটাই ডাউন রাস্তা, নিচের দিকে নামতে হচ্ছে। কালকে আবার এই পথ দিয়েই উপরে উঠে আসতে হবে। এখান থেকে নিচের রাস্তাটি চলে গিয়েছে লোয়ার চটকপুর, আর ডান দিকে আপার চটকপুরের পথে আমরা চললাম। এই জায়গাটুকু পুরোটাই 1 নম্বর গিয়ারে এক টানে উঠিয়ে ফেললাম। রাস্তার যা অবস্থা আর যে পরিমাণ ঝাঁকুনি, মনে হচ্ছে বাইকের পার্টসগুলো একটা একটা করে এখনই খুলে পড়ে যাবে। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব 500 মিটারও নয়, তবে রাস্তার যে পরিস্থিতি, কিছুতেই আর এগোনো যাচ্ছে না। ফাইনালি পৌঁছেই গিয়েছি। শেষের রাস্তাটুকুর অবস্থা খুব খারাপ, অতটুকু রাস্তা আসতেই প্রায় দম ফুরিয়ে গেল। বাইকটাকে এখানেই পার্কিং করলাম, এটাই পার্কিং এরিয়া। সাইড স্ট্যান্ডের নিচে একটা পাথর দিয়ে দিলাম। বর্ষার দিনে সাইড স্ট্যান্ডের নিচে পাথর না দিলে ভেজা নরম মাটিতে সাইড স্ট্যান্ডটি দেবে গিয়ে বাইক পড়ে যায়। যখন আলিপুরদুয়ার থেকে বেরিয়েছিলাম তখন ছিল 1,33,690, আর এখন আছে 1,33,899। তার মানে আলিপুরদুয়ার থেকে চটকপুরের দূরত্ব 209 কিলোমিটার। বেলা 12টার সময় অনেক ভালো রাস্তা আর অনেক 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 খারাপ রাস্তা পেরিয়ে আমরা চটকপুর এসে পৌঁছেছি। আমার এই নিয়ে 4র্থবার চটকপুর আসা। গত 3বার যেই হোমস্টেতে উঠেছিলাম, আজও সেই হোমস্টেতে এসেই উঠলাম। উইদাউট বুকিং এ আমি এসেছি। দিদি কিন্তু আমাকে চিনে গেছে, মানে বর্ষা দিদি। এই পেছনে আকৃতি হোমস্টে। আমরা এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। দিদি আসার সাথে সাথেই চা করে দিল, চা খেলাম। এই হলো হোমস্টের কিচেন, যেটা আগে যেটা ছিল সেটাই রয়েছে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে একদম সরাসরি হোমস্টের সামনে থেকে কিন্তু এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে বা এখন মেঘাচ্ছন্ন, পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। আগে শুধু এই ঘরগুলোই ছিল। শেষ আমি এখানে এসেছিলাম 2022-এর মে মাসে। আবার আসলাম 3 বছর পর, মানে 3 বছরেরও বেশি, 2025-এর জুন মাসের আজকে 10 তারিখ। তো এখানে এসে দেখলাম দুটো আলাদা আলাদা কটেজ করা হয়েছে। এই রুমগুলোকে অনেকটা মডিফাই করেছে, সামনের ব্যালকনিগুলো, তারপর কালার, এগুলো অনেক চেঞ্জ হয়েছে। যাই হোক, দিন চলে যায়, 3 বছর কিভাবে চলে গেল বুঝতে পারছি না। আসার সাথে সাথে দিদি আমাকে এই রুমটাই দিল। তো চলুন এই রুমটা আপনাদেরকে একটু দেখাই। এই হলো কটেজের রুম। দুটো ডাবল বেড রয়েছে, এখানে একটা বেড, এখানে একটা বেড, 4 জন থাকা যাবে এখানে। এখানে একটা টেবিল রয়েছে বেশ বড়সড়, এদিকে ওয়াশরুম, একটা ভালো চার্জিং পয়েন্ট রয়েছে, ডাস্টবিন আছে, এখানে আয়না, হ্যাঙ্গার রয়েছে। এখান থেকে কিন্তু রুমে বসে বসেই
কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। একদম রুম থেকেই দেখা যাবে, কারণ এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে আরেকটা কটেজ রয়েছে, দুটো কটেজ তৈরি করেছে। এখানে আমাদের থেকে থাকা এবং খাওয়া নিয়ে, মানে হোমস্টে যেগুলো সিস্টেম রয়েছে, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স, ডিনার, পরের দিন সকালের বেড টি, ব্রেকফাস্ট, যদিও চা বহুবার দেয়, যতবার চাওয়া হয় ততবার দেয়। তো সব মিলিয়ে আমাদের দুজনের থাকা এবং খাওয়া নিয়ে এই কটেজের জন্য চার্জ করলো 3500 টাকা। আর যদি রুমে থাকতাম তবে দুজনের জন্য খরচ হতো 3000 টাকা। এখন সময় হয়েছে বেলা 1টা, তো আমাদের বললো লাঞ্চ রেডি আছে। 2টো 2:30টার দিকে করে নেব। তো একটু পায়ে হেঁটে ঘুরে আসি আশেপাশে, পরে বিকেলের সময় ওই দূরে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, ওই ভিউ পয়েন্টে যাব। আমি আজকেও যেমন বাইক নিয়ে এসেছি, এর আগে যতবার চটকপুর এসেছি, মানে গত 3বার যে আমি চটকপুর এসেছি, সবসময় আমি বাইকে এসেছি। 7 ঘন্টা বাইক চালিয়ে এসেছি, 209 কিলোমিটার। আর আসার রাস্তা তো দেখেছেন, 3rd মাইল ফরেস্ট চেকপোস্ট থেকে এই চটকপুর আসার রাস্তা। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, চটকপুর যেহেতু সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে, 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা রিজার্ভ ফরেস্ট সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকে। কারণে কিন্তু চটকপুরও বন্ধ হয়ে যাবে এই জুন মাসের 15 তারিখ থেকে। আজকে জুন মাসের 10 তারিখ। লাঞ্চ রেডি, আমরা এখন লাঞ্চ করে নেব। আচ্ছা, এখানে টাইমিং গুলো সব দেওয়া রয়েছে। ব্রেকফাস্টের টাইম সকাল 7টা থেকে সকাল 8:30, লাঞ্চের টাইম দুপুর 12টা থেকে দুপুর 1:30, এবং ডিনারের টাইম রাত 8টা থেকে রাত 9:30। তো এখানে রিয়া কি কি দিয়েছে লাঞ্চ? ভাত, ডাল, ডিমের কারি। আচ্ছা, আর এর সঙ্গে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা আর পাঁপড়। এই দুটো পরে এখন রেডি করে দিল। কি ঠিক আছে। লাঞ্চ শেষ করে টাইম ল্যাপস বসিয়ে দিয়ে ঘন্টাখানেক ঘুমিয়ে নিলাম। এখানে আজ আর অন্য কোনো টুরিস্ট নেই, পুরো হোমস্টে জুড়ে কেবলমাত্র আমরা দুজনেই রয়েছি। বিকেল 4টা, তো চারিদিকে একদম মেঘাচ্ছন্ন। ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আর আমরা যে হোমস্টেতে রয়েছি, আকৃতি হোমস্টে থেকে ভিউ পয়েন্ট কিন্তু একদমই খুবই কাছে, মিনিট 5-এর পায়ে হাঁটা পথ। আমরা অলমোস্ট চলেই এসেছি। চটকপুরের এই ভিউ পয়েন্ট সময় কাটানোর জন্য এবং প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। অনেকেই বলেন অফবিট ডেস্টিনেশনে গিয়ে করার মতন কিছুই নেই, তবে আমার মতে পায়ে হেঁটে গ্রাম ঘুরে দেখা আর স্থানীয় মানুষদের সাথে কথা বলে সময় কাটানো দারুণ একটা অভিজ্ঞতা অর্জনকারী কাজ। পাহাড়ে সারা বছরই বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। বছরের যে কোনো সময়েই আসি না কেন, রং বেরঙের বাহারি ফুলের দেখা মিলবেই। একটি ঘুঘু পাখির দেখা পেলাম, তবে এই ঘুঘু পাখিটির চেহারা এবং গায়ের রং সমতলের ঘুঘু পাখিদের মতন নয়। আমরা এখন ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসলাম, আর আসার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সন্ধ্যাও হচ্ছে, ঠান্ডাটা তাই বাড়ছে। তো এখানে দিদিকে বললাম একটু কফি খাবো, সঙ্গে সঙ্গে দিদি কফি একদম হাজির করে দিল। বিহেভিয়ার দিদির খুব ভালো, এখানে আপনারা আসলে খুব ভালো লাগবে। তো আমি কফি এনজয় করি। পাহাড়ের হোমস্টেগুলোতে সন্ধ্যাবেলায় যে স্ন্যাক্স হিসেবে বেসনের পকোড়া দেওয়ার চল, সেটা আমার ভীষণ অপছন্দের খাবার। তাই সব জায়গায় আমি বলি মোমো দিতে। কিছু কিছু জায়গায় তার জন্য যদিও অতিরিক্ত দাম নেয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। কাল সকালে যাব লোয়ার চটকপুরের কালীপুকুরি, আর এখান থেকে ফিরবো অন্য পথে সোনাডা হয়ে। একে তো আজ ভীষণ টায়ার্ড, তার মধ্যে পাহাড়ে আবার আমার ঘুম আসে তাড়াতাড়ি। আগামীকালও অনেকটা পথ বাইক চালাতে হবে। সন্ধ্যা 7:30টায় আলু ভাজা, রুটি আর চিকেন কষা দিয়ে ডিনার শেষ করে 8টার মধ্যে শুয়ে গিয়েছিলাম, আর অপেক্ষা করছিলাম পরদিন সকালের আরেকটা অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য।